আমাদের সমাজের একান্নবর্তী পরিবারগুলোতে পুরুষরা স্ত্রী সন্তানদের প্রতি খুবই বিরূপ আচরণ করে থাকেন। তারা মনে করেন স্ত্রী সন্তানদের প্রতি যত্ন কিংবা গুরুত্ব দিলে পরিবারের অন্য সদস্যরা ভালো চোখে দেখে না। এমনকি অনেকেই মনে করে থাকেন এতে পৌরুষত্বেও প্রশ্ন উঠতে পারে। তাই বাবারা নিজেদের একটা শক্ত দেয়ালে আবদ্ধ রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখা যাবে বেশিরভাগ সন্তানরা নিজ পিতাকে আপনি সম্বোধন করে থাকে, কারণ তারা এটাই জেনে বড় হয়েছে বাবা মানেই সম্মানের, বাবা মানেই ভয় আর বাবা মানেই পর। নিবিড়ের ক্ষেত্রেও সেটাই হয়েছে। নিবিড় বলতে শুকনীল নিবিড় চিনেন নিশ্চয়ই, বলে সিগারেট অ্যাশট্রেতে ঘষে নিভিয়ে রাখলেন আধা পাকা এক ভদ্রলোক। উনি নিবিড়ের বড় মামা শ্যামল হাসান। জিয়াউল হক আর জিয়ানা এসেছেন ওনার কাছে। উনি মামুন ইসলামের প্রতিপক্ষ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন এইবার। আঙ্কেল, কাইন্ডলি একটু খুলে বলুন প্লিজ। আমরা যে ওসিকে ভরসা করছি, উনি যদি বিক্রি হয়ে যান তবে সব থেকে বেশি বিপদে তো আমি আর আব্বুই পড়ব। আব্বু আমাকে যদিও পুরোপুরি খুলে বলেনি, তবুও আমি মন থেকে কোনো আগ্রহ পাচ্ছি না। যতদূর জেনেছি মামুন ইসলাম বেশ জনদরদি এবং নিষ্ঠাবান, বরং যত প্রকার অপকর্ম সব নিবিড় করে থাকে। তাহলে শুধু শুধু ওনাকে এক্সপোজ করে কি লাভ? জিয়ানা সোফায় হালকা হেলান দিয়ে প্রশ্ন করলেন। নিবিড় কিন্তু প্রায় 10 বছর থেকে একা থাকে। আমার কাছে কেন, তার মায়ের কাছেও যায় না। আমার সন্ধানে যেটা বের হয়েছে, নিবিড়ের সমস্যা আছে, মানসিক সমস্যা, কাইন্ড অফ সেডিস্ট অ্যাপ্রোচ, বলে কফির মগ হাতে তুলে নিল। হ্যাঁ, এটা আমিও বুঝতে পেরেছিলাম যে উনার একটা কিছু ঝামেলা আছে। আমাকে কিছুদিন আগে হাসপাতালে নিয়ে গিয়েছিল উনি আর আমার আপুর ফিয়ন্সে। যদিও আমি বেহেড ছিলাম, কিন্তু এই অবস্থাতেও পারিপার্শ্বিক কথাবার্তা আমি শুনতে পাই। তারপর সেদিনের ঘটনাটা ভাবলো জিয়ানা। একটা অটো ডেকে নিবিড় আর সজীব উঠে বসে জিয়ানাকে নিয়ে। প্রচন্ড ট্রাফিক জ্যামের সময় হর্ন আর বিকট শব্দ দূষণে যেমন লাগে, জিয়ানার কানে তেমন শব্দ হচ্ছিল। সাথে কাছের সবার কথাও শোনা যাচ্ছিল। ভাই, তুই কি মেডিসিনগুলো নিচ্ছিস? সজীব বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করে। না, তোর যদি টাকা কামড়াকামড়ি করে তাহলে ওইসব বাসালের মেডিসিন কিনতে থাক, বলে জিয়ানাকে আর একটু বুকে চেপে ধরল। হাইট আর প্রপার ডায়েটের কারণে জিয়ানার ওয়েট 53 থেকে 55 থাকে অলওয়েজ। বলবান বাহুবলী আসলেও একটা প্রাপ্তবয়স্ক মানুষকে কোলে নিয়ে থাকা বেশ হিমশিমের কাজ। তারপর নিবিড়ের কাছে মনে হচ্ছে এটা মেয়ে না, তুলার বস্তা, যেখানে হাত রাখছে ডেবে যাচ্ছে। অসংখ্য অস্বস্তি আর নতুন অনুভূতির দাবানলে যখন নাকানি চুবানি খাচ্ছিল নিবিড়, তখন সজীব প্রশ্ন করে, ভাই, তুই মনে হয় সুস্থ হয়ে গেছিস। তুই মাইয়া মানুষ কোলে নিয়ে আছিস, এই জিনিসও বেঁচে থাকতে দেখতে পারবো? ইস, জিন্দেগিতে কল্পনা করি নাই। আমার মনে হয় তুই জিয়ানার প্রেমে পড়েছিস। বা ঘ্যানঘ্যান যদি বাদ না দেয় সজীব, কসম এক্ষুনি এই মেয়েকে কোল প্লাস গাড়ি দুটো থেকেই ফেলে দিব। মুখ বন্ধ রেখে হাতটা চেক কর, মনে হচ্ছে ব্লিডিং বন্ধ হয়নি। হালা মস্কাবে তবু ভাঙবে না, বলে জিয়ানার হাতের রুমাল আরেকটু টাইট করে বেঁধে দিল সজীব। সবকিছু না বলে শুধু মেয়েলি সমস্যা আছে এইটুকু উল্লেখ করে জিয়ানা। শ্যামল হাসান কফিটা পুরোটা শেষ করে বলে, শুধুমাত্র মেয়েদের যন্ত্রণা দেখেই সে সুখ অনুভব করে, বেশিরভাগ সময় নিজের মাঝে থাকে না। এইসবের কারণ তার মায়ের প্রতি একরাশ ঘৃণা। তোমাকে পুরোটা বলছি, শুনো। স্বপ্না মানে নিবিড়ের আম্মার বয়স তখন 17, ক্লাস 9-এ পড়ে স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে। হাস্যোজ্জ্বল স্নিগ্ধ কিশোরী নজর কাড়ে মামুন ইসলামের। রাস্তায় উত্ত্যক্ত করা, টিচ করা তখন ইয়াং মামুনের নিত্যদিনের অকাজ। বাবা স্থানীয় চেয়ারম্যান, সে ছিল সর্বেসেরা, বাংলায় যেটাকে বলে এক মাল, সাহামাল টাইপ। চিঠি দেয়া, ফুল দেয়া, নানা রকম উত্ত্যক্ত করতে থাকে স্বপ্নাকে। এদিকে এলাকায় রটে যায় এইসব। আমাদের আব্বা ছিলেন বেশ কনজারভেটিভ মানুষ। দুই একটা কথা শুনেই স্বপ্নার বিয়ে ঠিক করে ফেললেন। স্বপ্নার সাথে তার হবু বরের বেশ সখ্যতাও গড়ে উঠে অল্প দিনেই। এইদিকে বিয়ের 2 দিন আগে মামুন খবর পায়। বিয়ের খবর পাওয়ার দিন রাতেই গুন্ডা মাস্তান সহ কিছু দেশি অস্ত্র নিয়ে আমাদের বাসায় এসে সবার সামনে স্বপ্নাকে উঠিয়ে নিয়ে যায় এবং শুনি সে রাতেই বিয়ে করে স্বপ্নাকে নিজ বাড়িতে উঠায়। কিন্তু কয়েক মাস পর কোনো এক ফাঁক ফোকর পেয়ে স্বপ্না পালিয়ে আসে সেখান থেকে। সেদিন আমরা জানতে পারি নূর মেনশনের ভয়ঙ্কর দিক। মামুনের স্ত্রী সন্তান ছিল, তারপরও মেয়েবাজি করে বেড়াত।
হতো। চেয়ারম্যান পুত্র হওয়ায় কোনো মেয়েকে একবারের বেশি 2 বার ডাকতে হয়নি, কিন্তু স্বপ্না যখন বারবার রিজেক্ট করে সেটা তার ইগোতে লাগে। পরিপ্রেক্ষিতে স্বপ্নাকে তুলে নিয়ে যায়, কিন্তু বিয়ে করেনি। বিয়ে ছাড়া দিনের পর দিন পাশবিক নির্যাতন করে গেছে স্বপ্নাকে। আমাদের বাড়িতে পালিয়ে আসার কিছুদিন পর আম্মা বুঝতে পারে স্বপ্না অন্তঃসত্ত্বা। আব্বা এই খবর নিতে পারেনি, স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান। আর আম্মা উঠতে বসতে স্বপ্নাকে গালমন্দ শুরু করে। স্বপ্নার তখন মানসিক অবস্থা ভয়াবহ, প্রায় সুইসাইড করতে যায়, কিন্তু অনাগত সন্তানের চিন্তায় করতে পারেনি। কোনোভাবে মোজাম্মেল চেয়ারম্যানের বদনাম হয় মামুনের সাথে স্বপ্নার ঘটনার জের ধরে। তারপর উনি আমাদের বাসায় এসে স্বপ্নাকে বউর স্বীকৃতি দিয়ে নিয়ে যায় নূর ম্যানশনে। নিবিড়ের জন্ম নিয়ে মামুনের বাবা মার তীব্র আপত্তি ছিল, তাকে কখনোই তারা মন থেকে মেনে নিতে পারেনি, এমনকি স্বপ্না নিজেও। কখনো নিজের মাতৃদুগ্ধ পানের সৌভাগ্য হয়নি নিবিড়ের। জন্মের পর ফেলে রাখা হয়েছিল, অনাদরে যেন মারা যায়, কিন্তু সেই সদ্য জন্মানো বাচ্চাকে বুকে তুলে নেয় মামুনের ছোট বোন নীলুফা। নিবিড় একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত জানতই না যে তার আসল বাবা মা কে, শুধু জানতো নীলুফাই তার সব। আর একজন তার অতি প্রিয় মানুষ ছিল সে বাড়িতে, তার দাদার কর্মচারী রূপক মণ্ডল। যদিও রূপকের ধর্ম নিয়ে অনেকের প্রশ্ন ছিল, কারণ সে এতিমখানায় বড় হয়েছে। কোনো এক হিন্দু মহিলা যার সারনেম মণ্ডল ছিল তিনি রেখে যান দেখে রূপকের নাম রাখা হয় মণ্ডল দিয়ে। মোজাম্মেল ইসলামের বড় স্নেহের ছিল ছেলেটা, বিয়েও করান নিজের পছন্দ মতো, কিন্তু ছোট ছেলে বাচ্চা রেখে বউটা গ্যাসের আগুনে পুড়ে মারা যায়। তখন সেই বাচ্চা সহ রূপকের পার্মানেন্ট জায়গা হয় নূর ম্যানশনে। রূপক আমার কলেজের ব্যাচমেট ছিল, চমৎকার একজন মানুষ ছিল। মানুষকে তার দিকে টানার একটা ঐশ্বরিক ক্ষমতা ছিল। 2 মিনিট কেউ তার কথা শুনলেই ফ্যান হয়ে যেত। আর একটা গুণ ছিল, সমাজ সেবা। ওর এই গুণের কারণে মোজাম্মেল সাহেবের পার্টিতে রাতারাতি জনপ্রিয় হয়ে যায় রূপক। একজন সাধারণ কর্মী থেকে সরাসরি চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্টও হয়ে যায়। পার্টিতে যখন রূপকের কথা সংবিধানের মতো ঢালাওভাবে সবাই মানা শুরু করলো, তখন মামুনের জ্ঞান ফিরল। শুরু হলো জেলাসি। রূপকের জোরে চেয়ারম্যান থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলেন মোজাম্মেল ইসলাম, আর বিপুল ভোটে জয়ীও হলেন। মোজাম্মেল ইসলামের চোখের মণি হয়ে উঠেন রূপক। এতদিন বাহিরের রাজ্যে জয় জয়কার কোনোভাবে হজম করতে পারলেও নূর ম্যানশনেও যখন সবার মুখে মুখে রূপক আর রূপক, মামুনের ঈর্ষা সীমা ছাড়িয়ে গেল। স্বপ্না নিজেও রূপকের মোহে পড়ল একসময়। বাচ্চা আর নারীদের প্রতি ছিল প্রচণ্ড দায়িত্ববান। নিবিড় রূপক বলতে অজ্ঞান ছিল, ছোট ছোট উপহার দেয়া ছিল তার স্বভাব। চেহারার দিক থেকে শ্রীহীন এক পুরুষ নিজের ব্যবহার আর বিনয়ী আচরণে হয়ে গেল সবার মধ্যমণি। কিন্তু কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। পৌরাণিক কাহিনীতে দেবতারাও ভুল করেছে, সেখানে রূপক একজন রক্তে মাংসে গড়া মানুষ ছিল। রূপকের ছেলের প্রতি আদর যত্ন আর মেয়ে হিসেবে নীলুফার অতি সরল প্রতিমা স্বরূপ আচরণে প্রেমে পড়ে রূপক মণ্ডল। আর সেটা ক্রমশ বাড়তেই থাকে। যত বিয়ের প্রস্তাব আসত গোপনে সব রূপক ভেঙে দিত। কোনোদিন সেটা মুখে প্রকাশ না করলেও স্বপ্না যখন রূপকের দিকে বেশি ধাবিত হচ্ছিল, তখন স্বপ্নার কাছে নিজের অনুভূতির কথা স্বীকার করে, আর সেটা মামুন শুনে ফেলে। মোজাম্মেলকে মশলা মিশিয়ে নানান কানপড়া দেয় মামুন। স্বপ্না নীলুফাকে ব্যবহার করতে চেয়েছে এমন অনেক কিছু। মোজাম্মেল ইসলাম ছেলের কথায় রাগান্বিত হয়ে রূপককে বহিষ্কার করে পার্টি থেকে, এমনকি বাড়ি থেকে বের করে দেন। শুধু ছেলের কথাতেও না, ঠিক পার্টির অনেকেই মোজাম্মেলকে ভুল বোঝাতো রূপক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে, এমনকি মোজাম্মেলের চেয়েও। একবার এক জনসভায় রূপকের একটা কথা মোজাম্মেল ভালোভাবে নেয়নি। কথাটা ছিল, মাননীয় সংসদ যদি হন সমুদ্র তবে আমি সেই সমুদ্রের পানি, উনি যদি হন বাতাস তবে আমি সেই বাতাসের অক্সিজেন, উনি যদি হন
মাটি তবে আমিই ধুলো। তাই উনার দিকে আঙ্গুল উঠানোর আগে রূপককে পার হয়ে যেতে হবে। সেদিন মোজাম্মেল ইসলামের মনে হয়েছে রূপকের মাঝে অহংকার চলে এসেছে, সাথে উনার ইগোতেও লেগেছিল। তাই নিজের ক্ষমতা যে রূপক ছাড়াও অনেক শক্ত জায়গায় আছে বোঝাতে উনি বহিষ্কার করেন। এদিকে রূপক পার্টি থেকে বহিষ্কার হওয়ায় অনেকেই রূপকের সাথে পদত্যাগ করে, আর বিরোধী দল এই সুযোগটাই লুফে নেয়। পার্টির সুবিধাবাদীরা নানা অপকর্ম সহজেই করা শুরু করে রূপকের অনুপস্থিতিতে। আস্তে আস্তে কেন্দ্রীয় পার্টিতে ফেস লস হয় মোজাম্মেল ইসলামের। দলীয় উচাটন ছেলের একের পর এক ভুল ডিসিশনে উনি যখন দিশাহারা, তখন হঠাৎ খুন হন সহপরিবারে। তবে ভেতরে আরও কিছু ঘটনা আছে যা আমরা জানি না। এগুলো সবাই কম বেশি জানে। সবচেয়ে বেশি যে রহস্য সেটা হলো পুরাতন নূর ম্যানশন। ওই অ্যাক্সিডেন্টের পর নিবিড় অনেক দিন কোমায় ছিল। স্বাভাবিক হয়েও কথা বলতো না একেবারে। তারপর আস্তে ধীরে স্বাভাবিক হতে সময় লাগে প্রায় বছর 3। এই জন্য ওর পড়াশোনাও বেশ পেছানো। ছোটবেলায় বেশ ভালো ছাত্র ছিল, কিন্তু সেই ঘটনার পর কোনো রকম টেনে টুনে পাশ করে গেছে। আমি প্রায় আমার কাছে ডেকে আনি, কিন্তু ওই বিষয়ে একটা টু শব্দ সে করে না। ওর বাবা মার রিলেটেড কোনো আত্মীয়কে সে স্বীকারও করে না। নিজেকে পরিচয়হীন বলে পরিচয় দেয়। মামুনের মেজ ছেলে মেহেদি ইসলাম যখন দেশে আসে নিবিড়ের জিনা হারাম করে দেয়। যদিও নিবিড়ের সৎ ভাই, কিন্তু সম্পর্কটা সাপে নেউলে। মেহেদি একবার জনসভায় মাইকেই বলে ফেলেছিল, আমার বাপের ডান হাত তো বেজন্মা। নিবিড় সেই স্টেজেই আদমরা করে ফেলেছিল মেহেদিকে। দীর্ঘ কথার শেষে থামলেন ভদ্রলোক। জিয়ানা আর জিয়াউল খুব সচেতনভাবে মনোযোগ দিয়ে শুনলেন পুরোটা। তারপর জিয়াউল বললেন, নিবিড়ের ব্যাপারটা বাদ দিলাম, কারণ সে তো এখানে মাস্টার মাইন্ড না। আসল হচ্ছে মামুন ইসলাম। আপনার কাছে সবটা শুনে মনে হচ্ছে রাতারাতি স্বভাব চরিত্রের বদল ঘটেছে উনার। এখন উনার যে হাবভাবে কোনোটাই আগের সাথে যাচ্ছে না। শ্যামল হাসান এক হাতের তুড়ি বাজিয়ে বলে, ইউ গট দ্য রিয়েল পয়েন্ট। মালয়েশিয়া থেকে এসেই সে জনদরদি অবতার হয়ে গেছে। এটাই আসল টুইস্ট। এই পর্যায়ে জিয়ানা বলে উঠল, রাজনীতিতে নামতে হলে এমন রদবদল স্বাভাবিক না? তখনই প্রবেশ করলো ওসি হাবিব। আজ 7 দিন থেকে সমুদ্র ক্যাম্পাসে আসে না। মক্কু কিছু হকি স্টিক পরিষ্কার করতে করতে নিবিড়ের উদ্দেশ্যে বলে, ভাই আপনারই কপাল। যে পক্ষই জিতুক আপনার নিজের লোকই ক্ষমতায় থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি কাকে ভোট দিবেন? নিবিড় ঘাড় কাত করে মক্কুর দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুই কাকে দিবি? আপনি যারা দিবেন। নিজেকে। মক্কু ফট করে দাঁড়িয়ে বলে ওঠে, কবে আমিও আপনাকে ভোট দিতে পারবো ভাই? আগে মামুর চামচামি বাদ দিবি, তারপর। ফাটা বেলুনের মতো চুপসে গেল মক্কু। শ্যামল মামা একমাত্র মানুষ যে রোজ খোঁজ নেয় আপনার, আপনি তো পাত্তাই দেন না তারে। কিন্তু এইবার একটা ফাটাফাটি হইব আমার সমুদ্র ভাইয়ের লগে। বদি নিজেও রাইগা আছে, খালি একটা সুযোগ পাক। বিয়ের আগেও বদি বারবার বলেছিল মৌসুমী সহজ সরল মেয়ে, যেন না ঠকায়। কিন্তু হ্যাঁ তো শুধরানোর মানুষ না। তবে তামান্না যে একটা ভালো চাপ দিছে, এতে আমি বহুত খুশি। সমুদ্র ভাইরে 4 নাম্বার জামাই বানাইতে চাইছিল মনে হয়। একেই বলে আসল 12 বাতারি। নিবিড় চেয়ার থেকে উঠে একটা হকি স্টিক হাতে নিয়ে খেলার ভান করে বলে, বলের জায়গায় নিজের মাথাটা কল্পনা কর, আর আমার হাতের এই হকি স্টিক খেয়াল কর। কেমন লাগছে? সরি ভাই, আর বেশি কথা বলবো না, তবে একটা লাস্ট প্রশ্ন প্লিজ। নিবিড় ইশারায় অনুমতি দিল। জিয়ানা মেয়েটাকে আপনি সেদিন কোলে নিলেন শুধু কি দায়িত্বের খাতিরেই, নাকি আপনার মনে ওর জন্য জায়গা তৈরি হয়েছে? কারণ সে আমার থেকেও বেশি অসহায়, আর অদূর ভবিষ্যতের প্রচণ্ড দুঃখী মানবিতাই। মক্কু নিবিড়ের পায়ের কাছে মাটিতে বসে বলে, ভাই আপনি কি জ্যোতিষী? আমার কপালটা একটু পড়ে দেন। আর কতদিন সিঙ্গেল থাকা লাগবে? তোর কপালে ময়লার স্তর জমে লেখা মুছে গেছে। চামচামি বাদ দিয়ে যেদিন পুরুষ হবি সেদিন আবার কপাল খুলবে। হকি স্টিক দিয়ে কপালে ঠেলা দিয়ে বলে নিবিড়, ভাই আপনার আর আমার না একসাথে মুসলমানি হয়েছে, তারপর বলতাছেন পুরুষ হই নাই? প্রমাণ দেওয়ার জন্য এইবার বিয়ে করায় দেন, দেখবেন এই বছরেই মামা বানিয়ে দেব। বোকা হেসে মক্কু বলে।
নিজের পায়ে দাঁড়ানোর আগে বাচ্চার দৌড় দেখতে চাই, বলদ কোথাকার, সর বলে হকি স্টিক রেখে দিল। সঠিক পা দাঁড়ালেই বাচ্চার দৌড় দেখা যায় ভাই, লাজুক হেসে বলে মক্কু। নিবিড় তেড়ে গেল মারতে। নালায়েক, আমার সাথে ফালতু জোকস তোকে করাচ্ছি। 2 পা আর সঠিক পা, আজ তোর সব নোলা যদি না করেছি দাঁড়া। মক্কু ছুটে ক্লাব থেকে দৌড়ে বের হয়ে যেতে যেতে বলে, তাহলে আমাকে মামা বানিয়ে দেন ভাই, আপনি তো সব পায়েই দাঁড়িয়ে। ভাবিও রেডি, আজ থেকে কিন্তু আমি চলতে ফিরতে ভাবি বলে ডাকবো ভাই। আমার ভাতিজাগুলা দুনিয়াতে আসার জন্য কান্নাকাটি করছে আর আমাকে ডেকে বলেছে, মামু আমার আব্বা আর আম্মা নিষ্ঠুর, তারা আমাদের আনতে দেরি করছে। নিবিড় ক্লাবের দরজা ঠাস করে লাগিয়ে দিল। ওসি হাবিব এসে যোগ দিল শ্যামল হাসানের গোপন অফিসে। হাবিব জিয়াউলের বাল্যবন্ধু, সাথে সাগর হকের শুভাকাঙ্ক্ষী। এতদিন শুধু অপেক্ষায় ছিল সাভার থানায় পোস্টিং এর জন্য। জিয়ানার দিকে তাকিয়ে হাই ফাইভ করে বললেন, কি শেষ পাতার সিক্রেট ইনফরমার, এক্সাইটেড? কাল তোর আর্টিকেলটা যদি ঠিকঠাকভাবে প্রকাশ হয় সারা দেশে হইচই পড়ে যাবে। তা পড়বে, কিন্তু সমস্যা হচ্ছে নিবিড় আমাকে দেখে ফেলেছে থানার ডাকবক্সে কিছু ফেলতে। ওইটা একটা রিস্কি আছে বলে মনে হচ্ছে আঙ্কেল। জিয়ানার কণ্ঠে উৎকণ্ঠা। রিল্যাক্স, নিবিড়ের সাথে তার বাবার কোনো একটা সিক্রেট ক্লেশ আছে। মাননীয় হুইপ নিজে আমাকে বলেছেন, যদিও আমি স্বতন্ত্র, কিন্তু উনার স্নেহের হাত আমার মাথার ওপর আছে আর নিবিড় ওনার নিজ হাতে গড়া। এই বিষয়ে নিবিড় জড়াবে না, হাবিব বললেন। যতই ক্লেশ থাকুক, বাপ ছেলে বলে কথা, রক্তের টান আছে না একটা, কিন্তু থেকেই যায়। জিয়াউল সবাইকে থামিয়ে বলে, আমি এটা নিয়ে কয়েকদিন থেকে ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। একটা ফলস স্টেটমেন্ট বানিয়ে হাবিবের কাছে রাখলেই হবে। কেউ সন্দেহ করলে জিয়ানা বলতে পারবে পথ শিশুদের সাহায্যের জন্য সরকারের কাছে একটা আবেদন করেছিল। সেটা দ্রুত কার্যক্রম হওয়ার জন্য ওসির কাছে তদারকির জন্য সাহায্য চেয়েছে। ওয়াও, গ্রেট আব্বু। জিয়ানা হাতের তালি দেয়। তাহলে ওসি সাহেব কি রেডি কালকের জন্য? ইনশাআল্লাহ। শেষের পাতা, বেশ বড় সাইজের মামুন ইসলামের ফটো। সাভার 1 নং ইউপি চেয়ারম্যান মামুন ইসলাম, পিতা মৃত মোজাম্মেল ইসলাম, পরপর টানা 3 বার জয়ী চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা, জনদরদি, গরিবের বন্ধু, অসহায় মানুষের সহায়, এমন নানা টাইটেল জয়ী এই ইউপি চেয়ারম্যানের ভয়ঙ্কর একদিকের হদিস পেয়েছে আমাদের এক ইনফরমার। জীবন বৃত্তান্ত। 1962 সালের সেপ্টেম্বরে নিজ বাসভবনে জন্মগ্রহণ করেন। পিতার হাত ধরেই রাজনীতিতে পথযাত্রা শুরু। তবে পিতার আদর্শের বহির্ভূত আচরণ করে এসেছে পুরো যৌবনকাল। কিন্তু ঘোলবদল হয় তখন, যেদিন অধিকাংশ পরিবারের সদস্যদের চোখের সামনে খুন হতে দেখেন। নিজের ডান হাত সহ চেহারার অধিকাংশ অ্যাসিডে ঝলসে যায়, কিন্তু আধুনিক ডার্মাটোলজিস্টের কামালে চেহারা আবার রিপেয়ার করতে সক্ষম হন। সাথে চরিত্রেরও বেশ পরিবর্তন আনেন। পরিবর্তন কি সত্যি এনেছিলেন, নাকি সম্পূর্ণটাই একটা মুখোশ? আমাদের ইনফরমারের তদন্তে উঠে এসেছে লোমহর্ষক নানা তথ্য। ভোলা ভালা চেহারার পেছনে কদাচিৎ সাক্ষাৎ এক নরখাদক। ওনার 3 জন নিগ্রো গার্ড সাধারণ কোনো মানুষ না, ক্যানিবেল 3 জনই। নিষিদ্ধ এই 3 জনের খোরাক মিটান স্বয়ং চেয়ারম্যান মামুন ইসলাম। এই নরখাদকদের নারী এবং শিশুর মাংস বেশি পছন্দ। এমন ভয়ঙ্কর পাপীকে কোনো সাধারণ মানুষ পৃষ্ঠপোষকতা করতে পারে না, এবং মামুন ইসলাম নিজেও অকারণে করেননি। সাম্প্রতিক চিত্রনায়িকা রুমঝুম নিখোঁজের সাথে অতপ্রতভাবে জড়িত মামুন ইসলাম। উনার পুরাতন বাড়ির ময়লার আশেপাশে মিলেছে রুমঝুমের রক্তমাখা হাতের চুড়ি, এবং ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সেই রক্ত রুমঝুমের। নিচে ফরেন্সিক রিপোর্টার ছবি। নিরাপত্তার স্বার্থে মামলা করার সাহস পায়নি রিপোর্টার। এমন ভয়ানক খুনি আর নরখাদক আমাদের সমাজেই মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো সবার জন্য প্রাণঘাতী সম। ইনফরমার জিঙ্গালালা। শেষের পাতা। পুরো পত্রিকাটা দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে ছুঁড়ে মারল মামুন। আশরাফ সেটা উঠিয়ে নিজে পড়া শুরু করে। কে করতে পারে এমন? আশরাফ? রেজাউল সরকারের কাজ কি? হতে পারে স্যার, 2 দিন সময় দেন, বের করে দিচ্ছি এই গোপন ইনফরমারকে।
অনেক টাকা খরচা যাবে আশরাফ, প্রকাশক 50 লাখ চেয়েছে, না হলে কাল সকালে নিউজে চলে যেত। বেশ চিন্তিত হয়ে বললেন মামুন ইসলাম। আপনি কাকে সন্দেহ করছেন স্যার? রেজাউল সরকার, শ্যামল হাসান, নিবিড়, জিয়াউল, এর মধ্যে রেজাউল বাদ। শ্যামলের এত সাহস কিংবা ম্যান পাওয়ার নেই, সেও বাদ। নিবিড় আর জিয়াউলের ওপর নজর রাখা চাই 24 ঘন্টা। হয়ে যাবে স্যার, কাল সমাবেশ, তাই কোনো ঝামেলা চাই না। ওকে স্যার। ভোরের পাখির আগে ঘুম থেকে উঠতে হয় জিয়ানার, না হলে 2 কিলো এক্সট্রা দৌড়াতে হয়। মাঝে মধ্যে মনে হয় এর চেয়ে মিলিটারিতে গেলে ভালো হতো। আজ তার একেবারেই উঠতে ইচ্ছা হচ্ছে না। কাল প্রায় সারা রাত জেগেছিল। সেই অ্যাক্সিডেন্টের পর থেকে কেটে গেছে 7 দিন। এর মাঝে রাফিন একটা কল কিংবা সিঙ্গেল মেসেজ করেনি। এই প্রথম জিয়ানার মন বড্ড উচাটন করছে। মনের আনচান শরীরে ছড়িয়ে ছিটিয়ে গেছে যেন। কেমন ম্যাচ ম্যাচ একটা ভাব। জিয়ানাকে কি ডিস করলো রাফিন? ছ্যাঁকা খেয়ে এমন ভাব। ফট করে উঠে দাঁড়িয়ে জট জ্যাম্প করা শুরু করলো। নিজেই নিজেকে বলতে শুরু করে, কেমন জিয়ানা, আব্বু বারবার বলেছে কখনোই কারো ওপর আশা ভরসা রাখবি না, মানুষের ওপর তো একেবারেই না। জ্যাম্প শুট পরে বের হয়ে গেল রুম থেকে। কাল রাতে মর্জিনা বেওয়া মানে জিয়ানার নানু এসেছেন। বৃদ্ধার সাথে জিয়ানার সাপে নেউলের সম্পর্ক। জিয়ানার ড্রয়িং রুমে এসে দেখে উনি বসে তসবি হাতে নিয়ে জিকির করছে। জিয়ানার একটা বদ অভ্যাস, তাকে যারা পছন্দ করে না তাদেরকে উত্ত্যক্ত করতে ভালো লাগে। জুতা পরা ব্রেক দিয়ে গিয়ে মর্জিনা বেওয়াকে জড়িয়ে ধরে বলে, উফ ডার্লিং, কতদিন পর দেখলাম তোমাকে, কি সেক্সি লাগছে মাইরি। আমি যদি ছেলে হতাম একটা অসম প্রেম রচিত হতো নিশ্চিত। ওই ছাড় ছাড়, অসভ্য মাইয়া, ছেলে মানুষ কোথাকার। ধিঙ্গি মাইয়া হয়ে এখনো বাচ্চাদের মতো আচরণ করিস। লজ্জা শরম তো কবেই ধুয়ে খাওয়া শেষ। আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের কামাই বসে বসে খেয়ে হাতির মতো শরীর বানাচ্ছিস শুধু, মাথায় তো গোবর ঠাসা। বৃদ্ধার কথায় একরাশ রাগ আর বিরক্ত। জিয়ানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি তো ভালো কামাই খাই, তোমার মতো ছেলে আর বউদের মাথা খাই না। শয়তানের নানি জিঙ্গালালা, তুমি যতই আমাকে গালমন্দ করো কিন্তু আই লাভ ইউ। বলে ঠোঁট পাউট করে উড়ন্ত চুমু দিয়ে বের হয়ে গেল বাসা থেকে। ভেতর থেকে দরজা খোলা মানে জিয়াউল অপেক্ষা করছে বাইরে, কিন্তু কোথাও পেল না জিয়াউলকে। অনেক দূর চলে গেছে ভেবে জিয়ানাও দ্রুত পা চালায়। ক্লাসে আজ মনোযোগ নেই জিয়ানার, কোথাও মন কেমন জানি। সকাল সকাল মর্জিনা বেওয়ার সেই চিরচেনা আচরণে অভ্যস্ত সে, তবুও মানব মন তো রোবট না। ছোট থেকে উনি জিয়ানাকে বোঝাতো সে একটা বোঝা। একটু বড় হওয়ার পর থেকে ডেকেছে জেনিয়াপুর নানু, এখন ডাকে বুড়ি। আঞ্জুমানের সাথে এই নিয়ে মর্জিনা বেওয়ার অনেকবার তর্ক বেঁধেছে। তারপর আস্তে আস্তে জিয়ানাই সরে এসেছে, নিজের চিন্তা হাঁটিয়ে বইয়ে মুখ গুজল। তখন হঠাৎ মক্কু, বদি, সোহেল সহ আরো কয়েকজন রাজনৈতিক কর্মী ক্লাসে ঢুকে ক্লাস বাদ দিতে বলল প্রফেসরকে, কারণ সবাইকে সামনের জনসমাবেশে যেতে হবে বাধ্যতামূলক। জিয়ানার ভ্রু কুঁচকে গেল, এটা কি মগের মুলুক? কিন্তু সবাই সুর করে বলার সাথে সাথে বের হয়ে যাচ্ছে। একা জিয়ানা আর মৌসুমী বসে রইল। মক্কুর ডাকে ধ্যান কাটে তাদের। মক্কু ইশারা করছে বের হতে, তাই বই ব্যাগে ঢুকিয়ে মক্কুর পেছন পেছন হাঁটা ধরে। ভার্সিটির পাশের ফাঁকা মাঠে হচ্ছে জনসমাবেশ, কি একটা প্রতিবাদমূলক আলোচনা হবে। কয়েকটা ছোট ছোট মিছিল এসে যোগ দিল, সব দেখা যাচ্ছে স্টুডেন্ট। হঠাৎ জিয়ানার খেয়াল হলো 10টা বেজে অনেকক্ষণ, এতক্ষণে তো হইচই পড়ে যাওয়ার কথা। মাইকে অনবরত হ্যালো হ্যালো ভেসে আসছে। মৌসুমীকে বলে একটু সাইডে এসে ফোন বের করে জিয়াউলকে কল দেয়। সকালের নাস্তাতেও পায়নি তাকে। কোনো আপডেট আছে কিনা? এই দেশে কাউকে বিশ্বাস ভরসা কোনোটাই করা যায় না। কখন কে বিক্রি হয়ে যাবে টাকার কাছে ঘুণাক্ষরেও টের পাওয়া যাবে না। ফোন সুইচ অফ বলছে। কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়ে। তখন একটা মেয়ে জিয়ানার কাঁধে হাত দিয়ে বলে, তোমাকে ভাই ডাকে, ওই যে কালো হাইস গাড়িতে আছেন। কোন ভাই? জিজ্ঞেস করতেই ঘুরে দেখে মেয়েটা ভিড়ে মিশে গেছে। অগত্যা সেই গাড়ির দিকে হাঁটা শুরু করে। এদিকে নিবিড় স্ক্রিপ্ট বারবার আওড়াচ্ছিল, তার আজ বিশাল ভাষণ দিতে হবে, চেয়ারম্যানের আমলনামা পাঠ করতে হবে, সবার কানে ঠুসে ঠুসে ভরতে হবে প্রতিটা কথা। একজন সুবক্তা হিসেবে সবাই নিবিড়ের ভাষণ পর্যন্ত জনসভায় উপস্থিত থাকে। তারপর আস্তে আস্তে ভিড় গলতে থাকে। নিবিড় হঠাৎ মাঠে একবার নজর ঘোরায়।
এত মানুষের মাঝে কাঙ্ক্ষিত মুখের খোঁজে। নিজেই নিজের কাজে বিরক্ত হয়ে আবার স্ক্রিপ্টে মনোনিবেশ করে। জিয়ানা গাড়ির খোলা দরজায় উঁকি দেওয়ার পর সোজা হয়ে দাঁড়ালো। তারপর একটা হাত বাড়িয়ে দিল তার দিকে। রোবটের মতো সেই হাতের টানে গাড়িতে উঠে বসছে সে। গাড়ির দরজা একটানে বন্ধ হয়ে সজোরে স্টার্ট হয়ে প্রস্থান করে গাড়িটা।